আজকে আমরা ডিসকাস করব যে কীভাবে জেআরবিটি যে পোর্টালটা দিয়েছে এই পোর্টালের মধ্যে কীভাবে আমরা নতুন মানে লগ ইন করে কীভাবে এলটিসি এবং গ্রুপ ডি পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করা যায়। তো আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা অ্যাপ্লাই করব। তো নিউ ইউজার রেজিস্ট্রেশন, এখানে যেই হোক, আর যেহেতু জেআরবিটি আগে কখনো ছিল না, জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা, তো আপনাদের এখানে লগ ইন করে তারপরেই বাকি ফর্মটা ফিল আপ করতে হবে। তারপর আমরা এখানে দেখে নিই কীভাবে আমার করতে হবে। আমি আমার যে কোনো একটা আপনাদের যা সুবিধার জন্য আমি একটা ডামি ইউজার নিয়ে আমি কাজ করছি, যাতে আপনাদের সুবিধে হয়। তো আপনারা দেখে নিন স্টেপ বাই স্টেপ প্রসিজার যে কীভাবে কাজ করবেন। এখানে যেমন নিউ ইউজার রেজিস্ট্রেশন যে ফর্মটা আছে, প্রথমে আপনাদের পুরো নামটা দিতে হবে। পুরো নামটা দিয়ে ছেড়ে তারপর আপনাদের যে রেজিস্টার্ড মানে আপনার যার যার যে ইমেল আইডি আছে ইমেল আইডিটা দেবেন। ইমেল আইডিটা দিয়ে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ আপনি যে বছরে জন্মগ্রহণ করেছেন ও বছরটা দিয়ে দেবেন। ডেফিনেটলি ইট শুড বি ম্যাচড উইথ ইউর সেকেন্ডারি অ্যাডমিট কার্ড বা আপনার যে সার্টিফিকেট আছে, যেখানে যা যে বয়সটা উল্লেখ করা আছে সেই হিসেবে আপনি এই জিনিসটা দিয়ে দেবেন। ঠিক আছে? তো আপনি ডেট অফ বার্থও দিয়ে দিলেন। এবার নিজের মন মতো একটা পাসওয়ার্ড সেট করুন, যেটা আপনার কাজে লাগবে ফিউচার যে কোনো রেফারেন্সের জন্য। পাসওয়ার্ডটা সেট করলেন, পাসওয়ার্ডটা সেট করে এখানে আরেকবার ওটাকে কনফার্ম করে দিন। ঠিক আছে? এবার আমরা রেজিস্টার করে দিই। রেজিস্টারে প্রেস করলাম। দেখতে পাচ্ছেন স্ক্রিনে যথারীতি এসে গেছে যে আপনার মোবাইল একটা ওটিপি আসবে, অ্যাজ ওয়েল এস আমার মোবাইল একটা ওটিপি এসছে 139,502 139,502। এটাকে ভেরিফাই করলাম। ওটিপি, দ্যাট মিনস ওটিপি সাকসেসফুলি ভেরিফাইড হয়েছে। এখন আমি আমার যে রেজিস্টার্ড ইমেল আইডি আছে, এই রেজিস্টার্ড ইমেল আইডিটা বা আমার ফোন নাম্বারটা এখানে আমি দেব। দিয়ে সেরে তারপর আমি এখানে লগ ইন করবো। ঠিক আছে? রেজিস্টার্ড ইমেল আইডি, পাসওয়ার্ড, এবার ভেরিফিকেশন কোড দেব। ভেরিফিকেশন কোড অ্যাজ ইট ডিসপ্লেড, এখানে ক্যারেক্টারগুলো খেয়াল করবেন যে ক্যাপসে আছে নাকি স্মল লেটারে আছে। লগ ইন করি। সাকসেসফুলি লগড ইন। দেখুন এখানে লগ ইন করার পর আমাদের এখানে যে ডিটেলসগুলো এসছে, এখানে লগ ইন করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা অটোমেটিক্যালি বাই ডিফল্ট একটা মেসেজ এসছে যে এজ লিমিট ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট ইন 18 to 14 ইয়ার্স অ্যাজ অন 31 ডিসেম্বর 2020। তো এই সময়ের মধ্যে যাদের যাদের বয়স 18 থেকে 41-এর মধ্যে আছেন তারাই অ্যাপ্লাই করতে পারবেন। বাকি এসসি এসটি যারা ডিফারেন্টলি এবলড সবাই মানে গভর্নমেন্ট সার্ভেন্ট আছেন, ওদের জন্য 5 বছরের একটা রিল্যাক্সেশন আছে। অ্যাজ ওয়েল এস যারা রিসেন্টলি 10,323 যে ফিগারটা আছে, ওনাদের মধ্যে যদি কেউ অ্যাপ্লাই করতে চান, ইরেসপেক্টিভ অফ দেয়ার এজ দে ক্যান অ্যাপ্লাই অলসো। তো আমরা এখানে দেখে নিই। দেখুন এখানে বর্তমানে দুটোই দেখাচ্ছে। এগ্রি অ্যাসিস্ট্যান্টে যে ভ্যাকেন্সিটা ছিল, এগ্রি অ্যাসিস্ট্যান্ট, পাম্প অপারেটর এবং মাল্টিটাস্কিং যে স্টাফগুলো ছিল, ওটা রিসেন্টলি ফর দ্য টাইম বিং এটা পোস্টপোন হয়েছে, যার কারণে এখানে দেখাচ্ছে না। তো যাই হোক, আমরা যে কোনো একটা নিয়ে কাজ করি। যে এখন মানে লোয়ার ডিভিশন ক্লার্ক যেটা গ্রুপ সি নন গ্যাজেটেড আছে, ওটা তো অলরেডি আছে এই জায়গাতে। ঠিক আছে? পাশাপাশি আমাদের যে 2,500 যে পোস্ট, 2,500 এবং 1,500, তো অলমোস্ট 4,000 পোস্ট আছে এখানে। 4,000 পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে। তো আপনাদের পৃথক পৃথকভাবে অ্যাপ্লাই করতে হবে। এখানে একটা অ্যাপ্লাই করবেন, এখানে একটা অ্যাপ্লাই করবেন। একই ফি দিয়ে কিন্তু দুটোই হবে না। ঠিক আছে? তো আমি একটাই দেখাচ্ছি, বাকিটা আপনারা জাস্ট একটা রেপ্লিকা এটার, মানে অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সেম থিম, আপনাদের সেম প্রসিজার ক্যারি করতে হবে। ওখানে ক্যারি করে আপনারা জাস্ট দেখে নেবেন। ঠিক আছে? তো আমরা দেখে নিচ্ছি। এখানে অ্যাপ্লাই করব। যখন আমি এলডিসি এবং নিচে গ্রুপ ডি ছিল, আমি এলডিসিতে অ্যাপ্লাই করেছি। এলডিসিতে অ্যাপ্লাই করে আমি এবার নিজের নামটা লিখব। প্রথম আমি নিজের নামটা লিখলাম, তারপর আমি আমার বাবার নামটা লিখলাম,
সরি, এখানে একটা ভুল করেছি। যাই হোক, ফার্স্ট নেমটা রূপক, না, যে নামটা ছিল, আমি একটু ডামি নেম নিয়ে কাজ করছি, আমি আগেই বলছি। ফার্স্ট নেমটা যেমন আছে এমনভাবে লিখেছি। এখানে ফার্স্ট নেমটাই লিখতে হবে, এখানে কোনো টাইটেল হবে না, জাস্ট ফার্স্ট নেম। খেয়াল রাখবেন, এটা স্টার মার্ক দেওয়া আছে, দ্যাট মিনস ম্যান্ডেটরি ফিল্ড। আপনার যদি মিডল নেম থাকে, যেমন আপনার নামে যদি চন্দ্র, কুমার এমন যদি কিছু থাকে, তাহলে মিডল নেমটা লিখবেন, যদি না থাকে কিছু লিখবেন না এখানে। লাস্ট নেমে যান, যেহেতু ডামি নেম যেটা নিয়ে আমি কাজ করছি সেটা রূপক, এবং ওর নাম হচ্ছে রূপক, টাইটেল হচ্ছে পাল। তো আমি এবার ওর টাইটেলটা এখানে লিখে দেবো। লাস্ট নেম, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ অ্যাজ ইউজুয়ালি দেখুন, ডেট অফ বার্থ আমি যখন রেজিস্টার মানে করেছিলাম, রেজিস্ট্রেশন করার সময় যে ডেটটা দিয়েছিলাম, অটোমেটিক্যালি এই ডেটটা সিলেক্ট হয়ে গেছে। স্টেট, ডেফিনেটলি উই অল বিলং টু স্টেট ত্রিপুরা, আমরা ত্রিপুরা সিলেক্ট করেছি। যদি যদি আপনাদের মধ্যে কেউ এমন থাকেন যে নিচে যে তিনটে কজ উল্লেখ করা আছে এটার মধ্যে এজ রিল্যাক্সেশন চাইছেন, যেমন এজ লিমিট ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট তো 18 থেকে 41 বছর অবধি দেওয়া আছে। যদি আপনি মনে করেন যে ঠিক আছে, আপনি এসসি, এসটি বা ডিফারেন্টলি এবল বা পিডব্লিউডি বা পিএইচ যারা বলে, ওই কমিউনিটি বা গভর্নমেন্ট চাকরি করছেন, গভর্নমেন্ট চাকরি করলে কিন্তু এই ক্যাটাগরি হতে হবে এমন কোনো কথা নেই। আপনি যদি জেনারেল ক্যাটাগরিও হন, গভর্নমেন্ট চাকরি করলে আপনি 5 বছরের রিল্যাক্সেশন পাবেন যারা গভর্নমেন্ট চাকরি করছেন। তো সেই ক্ষেত্রে আপনার এই বাটনটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এই বাটনটা সিলেক্ট করলে পরে আপনি এখানে আপনি ডেজিগনেট করবেন, আপনি এখানে এটা ইনফরমেশনটা প্রোভাইড করবেন যে আপনি কোন কমিউনিটিতে বিলং করেন, কেন আপনি এজ রিল্যাক্সেশন চাইছেন। যদি আপনার এজ লিমিট মানে রিল্যাক্সেশনের কোনো দরকার না হয় তাহলে এটা সিলেক্ট করবেন না। আর যদি এজ রিল্যাক্সেশনের দরকার হয় তাহলে এটা সিলেক্ট করবেন। 10,323 টিচাররা যারা আছেন তারা যদি সিলেক্ট করেন তারা এটা সিলেক্ট করবেন। যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তারা এটা সিলেক্ট করবেন, যারা গভর্নমেন্ট সার্ভিস এটা সিলেক্ট করবেন, এসসি এসটি যারা আছেন ওরা ওটা সিলেক্ট করবেন। তো সুতরাং আপনার যদি দরকার না হয় আপনি এটা সিলেক্ট করবেন না, অযথা মানে এখানে কনফিউশন ক্রিয়েট করবেন না। সেকেন্ড পয়েন্টে যেটা লেখা আছে, ডিউ টু প্যান্ডেমিক caused by COVID-19, an additional age relaxation of 1 year is allowed to all categories of candidates, unreserved, reserved candidates and government servants as per state government memorandum right number so and so. তো যেটা বলা আছে জেনারেলি আমাদের এখানে ওভারেজ লিমিট, আমরা যেটা কথা মানে তথাকথিত কথা যেটা বলে থাকি যে 40 বছর অবধি আছে, কিন্তু কোভিড-19 যে প্যান্ডেমিক সিচুয়েশনটা হয়েছে তার জন্য মানে স্টেট গভর্নমেন্ট আরও 1 বছর বাড়িয়ে দিয়েছেন। তো সেক্ষেত্রে যদি আপনার দরকার হয় যেটা আপনি এখানে মানে টিক করে সেটা আপনি চেয়ে নেবেন। ঠিক আছে, এখানে দেখা 10,323 কথাটা লেখা আছে। জেন্ডার, জেন্ডার আপনি সিলেক্ট করবেন যদি মেল বা ফিমেল হয়ে থাকেন, যেটাই আপনি এখানে সিলেক্ট করবেন। আপনার বাবার নাম, ফাদার্স নেম যেটা আছে পুরোটাই লিখবেন, ফাদার্স নেমটা পুরোটাই লিখতে হবে আপনার। সরি, এখানে আমি একটা টাইপিং মিস্টেক করেছি। ঠিক আছে, এখানে বাকিটা লিখে দেবেন, মায়ের নামটা লিখে দেবেন। যদি আপনি ম্যারিড হয়ে থাকেন, ম্যারিড হয়ে থাকলে আপনি ম্যারিড ডিটেলস দিতে হবে। যখন আপনি ম্যারিড সিলেক্ট করবেন তখন আপনার নেম অফ দ্য স্পাউস, মানে আপনি যদি ফিমেল যদি ক্যান্ডিডেট হন তাহলে আপনার বরের নাম লিখতে হবে। যদি আপনি মেল ক্যান্ডিডেট হন তাহলে আপনার স্ত্রীর নাম লিখতে হবে। সেখানে যথারীতি উনি কি এমপ্লয়েড না ওই ডিটেলসটা আপনাকে প্রোভাইড করতে হবে। আর যদি আপনি ম্যারিড না হয়ে থাকেন তাহলে এই অপশানটা সিলেক্ট করার কোনো দরকার নেই, এটাকে ছেড়ে দিন। ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে আছেন। আপনি যদি মনে করেন যে আপনি এসসি, এসটি, ইউআর, যে জেনারেলি এই তিনটে ক্যাটাগরি হয়, আপনি যদি এই তিনটে ক্যাটাগরির মধ্যে যে কোনো একটাতে বিলং করেন সেটা আপনি বিলং করবেন। যেমন আমার ক্ষেত্রে ডামি ক্যারেক্টার যেটা আছে সেটা মানে ডামি ক্যান্ডিডেট যে আছে সেই ইউআর ক্যাটাগরিতে বিলং করে, যথারীতি আমি ইউআর ক্যাটাগরি সিলেক্ট করলাম। ন্যাশনালিটি, উই অল বাই বর্ন আর ইন্ডিয়ানস। আধার নাম্বারটা, আপনার যে আধার নাম্বারটা আছে ডেফিনেটলি আধার নাম্বার থাকা বাধ্যতামূলক। আপনি আপনার আধার নাম্বারটা এখানে সিলেক্ট করবেন, আপনার আধার নাম্বারটা এখানে দেবেন। ঠিক আছে, 12 ডিজিটের আধার নাম্বার থাকে, আধার নাম্বারটা দিতে কোনো রকম ভুল করবেন না। এবার নেক্সট যে প্রসেসটা আছে, এখানে আপনাকে কিছু ইনফরমেশন প্রোভাইড করতে হবে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরাকে। যেখানে লেখা আছে এমপ্লয়েড, আপনি কি এমপ্লয়েড কিনা। যদি আপনি এমপ্লয়েড হয়ে থাকেন তাহলে ক্লিক করবেন, নেম অফ দ্য অর্গানাইজেশন, নেম অফ দ্য গভর্নমেন্ট আর গভর্নমেন্ট আন্ডারটেকিং কিনা সেটা আপনাকে উল্লেখ করতে হবে। যদি আপনি মানে ইউজুয়ালি এটা কি হয় যে মানে এই ডিটেলসটা জাস্ট একটা এডিশনাল ইনফরমেশন হয়ে আপনার যে ফর্মটা ফিল আপ করলেন ওটার সাথে অ্যাড হয়ে থাকে। ঠিক আছে, তো
আপনি যদি মনে করেন যে না ঠিক আছে এখানে এমন কোনো ইনফরমেশনের দরকার নেই বা জানানোর দরকার নেই, আপনি এটাকে স্কিপ করতে পারেন। আর যদি মনে করেন যে না ঠিক আছে আমি জানাবো, তাহলে আপনি এটাকে এখানে পুট করতে পারেন। নেম অফ দ্য অর্গানাইজেশন, আপনি যদি কোনো অর্গানাইজেশনে কাজ করতে করে থাকেন বর্তমানে, ওটার নাম দেবেন। গভর্নমেন্ট আর গভর্নমেন্ট আন্ডারটেকিং, ওটার নাম দেবেন। কি ডেজিগনেশন আছেন ওটা দেখবেন। আর যদি এই অপশানটা সিলেক্ট করেন, তাহলে আপনার এমপ্লয়ারের কাছ থেকে একটা নো অবজেকশন সার্টিফিকেট আপনাকে অবটেইন করতে হবে, ঠিক আছে? তো নো অবজেকশন সার্টিফিকেট মানে এনওসি আমরা যেটাকে বলে থাকি, মানে আপনার এমপ্লয়ার যে আছে বর্তমানে উনি বলবেন যে না ঠিক আছে তুমি এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারো, আমাদের কোনো অবজেকশন নেই। এবং এই যে চাকরিটা আপনি করছেন, এই চাকরিতে কোন বছর আপনি ঢুকেছেন, কত বছর হয়েছে, সেটাও আপনাকে এখানে অ্যাভেল করতে হবে। তো যদি এটা না করে থাকেন, যদি এটা আপনাদের না থাকে, তাহলে এটাকে অ্যাভেল করবেন না, তাহলে ছেড়ে দিন। এক্স সার্ভিসম্যান, আমাদের অনেক ভাই বন্ধুরা আছেন যারা যেমন ধরুন আপনার বিভিন্ন ফোর্সে বা প্যারামিলিটারি ফোর্স বা অন্য মানে সে জায়গায় কাজ করছেন। তো এদের ক্ষেত্রে যদি কেউ অ্যাপ্লাই করে থাকেন, তাহলে এক্স সার্ভিসম্যান কোন মানে ক্যাডারে ছিলেন, কোন সার্ভিসে ছিলেন, গভর্নমেন্ট ট্রেনিং, সেম প্রসেসে আপনাকে এখানে ইনফরমেশন প্রোভাইড করতে হবে, ঠিক আছে? তো এরপরে যেমন আছে হ্যাভিং পিআরটিসি, যদি পিআরটিসি থাকে আপনার কাছে, যেমন পিআরটিসি ডেফিনেটলি সবার কাছে পিআরটিসি আছে। যাদের যাদের কাছে পিআরটিসি আছে, পিআরটিসি নাম্বারটা এখানে পুট করবে। পিআরটিসি নাম্বারটা এখানে পুট করে পরে মানে আপনার এবার পিআরটিসি নাম্বার কী হয়, পিআরটিসি নাম্বার জেনারেলি আপনাকে এমন আমাদের যখন আমরা পিআরটিসি নাম্বার পুট করতাম, আমাদের পিআরটিসি নাম্বার এমন জেনারেলি এমন স্পেসিফিক বলে কিছু থাকতো না, এখানে একটা ফাইল নম্বর থাকতো, ঠিক আছে? তো আপনার কাছে পিআরটিসি নম্বর যেটাই আছে, দেখবেন আপনার উপরে একটা ফাইল নম্বর বলে লেখা আছে। যদি স্পেসিফিক্যালি যদি পিআরটিসি কোনো নাম্বার উল্লেখ করা না থাকে, যেমন আমার রেজিস্ট্রেশন কার্ড, পিআরটিসি কার্ড যেটা আছে সেটার মধ্যে কোনো স্পেসিফিক নাম্বার উল্লেখ করা নেই, কিন্তু একটা নাম্বার উল্লেখ করা আছে যেটা হচ্ছে একটা ফাইল নাম্বার। তো আমি যথারীতি এমন একটা ফাইল নাম্বার যেটা আছে সেটা আমি এখানে পুট করে দেবো। নাম্বার f.2 EPRTC স্ল্যাশ STM স্ল্যাশ SDR স্ল্যাশ 2006 স্ল্যাশ 45, ঠিক আছে? তো আমি আমার নাম্বারটা এখানে পুট করে দিলাম, যে নাম্বারটার মূল্যে আমাকে পিআরটিসি নাম্বারটা উল্লেখ করা যায়। যদি আপনি ফিজিক্যালি চ্যালেঞ্জড হন, তাহলে এই নাম্বারটা দেবেন। আপনার যে এনসিএস রেজিস্ট্রেশন আইডি, মানে এখন তো আমাদের যে পোর্টালটা আছে, আমাদের যে ওই রেজিস্টার করতে হয় যেখানে গিয়ে, তো ওই পোর্টালে আপনার যে রেজিস্ট্রেশন আইডিটা আছে, মানে এমপ্লয়মেন্ট কার্ড, আগে আমরা যেটা করতাম একটা হলুদ বই বা একটা সবুজ মানে গোলাপি বইয়ের আকারে আসতো, এখন তাহলে এটা নেই। এখন আমাদের পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে হয়। তো ওই যে এনসিএস পোর্টালটা আছে, ওই এনসিএস পোর্টাল আপনি অ্যাপ্লাই করার পর যেই রেজিস্ট্রেশন আইডিটা জেনারেট হবে, ওই রেজিস্ট্রেশন আইডিটা এখানে পুট করতে হবে, যদি আপনার কাছে তৎক্ষণাৎ মানে আজকের দিনে থাকে। তো আমি এখানে সাজেস্ট করব, যারা যারা আপনারা অ্যাপ্লাই করছেন, প্রথমে এই জিনিসটা, এই রেজিস্ট্রেশন আইডিটা আপনারা সিকিউর করে নিন। তো এই রেজিস্ট্রেশন আইডিটা সিকিউর করে তারপরে এখানে পুট করে তারপরে আপনারা ফার্দার সেভেন নেক্সটে যাবেন, ঠিক আছে? তো আমরা জেনারেলি প্রথম ধাপ যেটা আছে, পার্সোনাল ইনফরমেশন যে ধাপটা আছে, এই পার্সোনাল ইনফরমেশনের ধাপটা আমরা পূরণ করেছি। এখানে পূরণ করে সেভ এন্ড নেক্সট দিয়ে আমরা যাব। পার্সোনাল ইনফরমেশন ইজ রিকোয়ার্ড, ফার্স্ট নেম, ভ্যালিড নেম ইজ রিকোয়ার্ড। এখানে হয়তো আমার নামটা টাইপিং কিছু একটা গন্ডগোল হয়েছে, আমরা দিয়ে দিলাম, ঠিক আছে? সেভ এন্ড নেক্সট। আমরা পার্সোনাল ইনফরমেশনটা সাকসেসফুলি সেভ করতে পেরেছি, ঠিক আছে? নেক্সট ধাপে যাচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। এবার কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনি এখানে কোথা থেকে বিলং করছেন, কী করছেন না করছেন, সব কিছু এখানে আপনাকে দিতে হবে। তো যে লোকটার ফর্মটা আমি এখানে ফিল আপ করে আপনাকে দেখাচ্ছি, যে ডামি লোকটার, ওর বাড়ি ভিলেজ টাউন যেখানে আছে, যেমন ধরুন ওর বাড়ি হচ্ছে রামনগর, ঠিক আছে? রামনগর 2 ডিস্ট্রিক্ট, ডেফিনেটলি এটা ওয়েস্ট ত্রিপুরা। ওর সাব ডিভিশন হচ্ছে সদর। আপনারা যে যে জায়গায় থাকবেন সেই জায়গা অনুসারে ভিলেজ, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন এটা মানে পুট করে নেবেন। এখানে তো আগরতলা হবে, আগরতলা তো আছে কিনা আমরা দেখে নিই। এটা যদিও কোনো মানে এটা তো আগরতলা কর্পোরেশনের আন্ডারে পড়ছে, ঠিক আছে? তো আমরা দেখে নিচ্ছি এটা আছে কিনা এখানে।
আমরা সদর দিয়েছি, এখন আমরা সদর বেতন এখান থেকে আপনাকে আপনার যার যার মতো করে আপনার এটা খুঁজে বার করতে হবে, খুঁজে বার করে আপনারা এটা প্রোভাইড করবেন, ঠিক আছে। যেমন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে, রামনগর দিয়ে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনে পড়েছে, দিয়ে দিলাম পোস্ট অফিস। এবার আপনাকে পোস্ট অফিস এখান থেকে বের করে নিতে হবে, পোস্ট অফিস, পোস্ট অফিস আগরতলা, ঠিক আছে। পিএস সিটি কন্ট্রোল আগরতলা, পিনকোড 799003 দিয়ে দিলাম। মোবাইল নাম্বার আগে আমরা যেটা দিয়েছিলাম রেজিস্ট্রেশনের সময় সেম নাম্বারটা আমাদের এখানে পুট করতে হবে। এবার দেখুন আপনার তো এখানে পার্সোনাল মানে কন্ট্যাক্ট ইনফরমেশনে পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা দিয়েছি, ঠিক আছে। তা আমার আবার পুনরায় সব কিছু আবার টাইপ করতে হবে না যদি আমি এটাকে সিলেক্ট করি। এটাকে আপনার সিলেক্ট করবেন তখনই, এই অপশানটা সিলেক্ট করবেন তখনই যখন আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা আর পার্মানেন্ট অ্যাড্রেসটা সেম। দ্যাট মিনস আপনি এখানে যেখানে আছেন সেটাই আপনার বর্তমান ঠিকানা এবং আপনার স্থায়ী ঠিকানা। যদি এই দুটো ঠিকানা ডিফার করে, যদি এই দুটো ঠিকানা না মিলে, দ্যাট মিনস আপনি ঠিক আছে বর্তমানে আছেন কর্মসূত্রে বা হোয়াট এভার মে বি দ্য রিজন, আপনি এখানে আছেন কিন্তু আপনার পার্মানেন্ট অ্যাড্রেস অন্য জায়গায়, তাহলে কিন্তু আপনার ভিন্ন ভিন্নভাবে এটাকে ফিল আপ করতে হবে যদি আপনি যেভাবে দেখাতে চান। আমার ক্ষেত্রে ডামি ক্যারেক্টারের ক্ষেত্রে এই দুটো কেসই সেম, দ্যাট মিনস দ্যাটস ওয়াই আই হ্যাভ সিলেক্টেড দিস অপশন, ক্লিক ইফ দ্য প্রেজেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাজ দ্য পার্মানেন্ট অ্যাড্রেস। প্রত্যেকটা ধাপ করার পর আপনি এবার সেভ অ্যান্ড নেক্সট বলে নেক্সট ধাপে যাবেন, ঠিক আছে। অটোমেটিক্যালি আপনাকে এখানে যে গ্রিন টেক্সচারে আছে, যে গ্রিন ব্যাকগ্রাউন্ড আপনাকে দেখাবে সেভ সাকসেসফুলি। এখানে দেখুন কোয়ালিফিকেশন ডিটেলস আছে, কোয়ালিফিকেশন ডিটেলসে আপনি এবার পুট করবেন বাকি আপনার ডিটেলসগুলো। নেম অফ দ্য কোয়ালিফিকেশন, প্রথম আমরা যেটা করে মাধ্যমিক। এবার নেম অফ দ্য বোর্ড, ডেফিনেটলি এটা তো ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। নেম অফ দ্য ইনস্টিটিউশন উমাকান্ত একাডেমি, এখানে আপনার স্কুল বা যেটাই আছে সেটা পুরো নামটা লিখবেন। ইয়ার অফ পাসিং, ইয়ার অফ পাসিং, ইয়ার অফ পাসিং 2000, ঠিক আছে। তো পার্সেন্টেজ, তখনকার সময় মাধ্যমিক পরীক্ষা ছিল 800-তে, আপনারা বর্তমান সময়ে যার যতটা পরীক্ষা দিয়েছেন ঠিক তত নাম্বার এখানে উল্লেখ করবেন। এই ভদ্রলোক পেয়েছিলেন 494, গ্রেড যেহেতু 61.75 আছে, ডেফিনেটলি ফার্স্ট ডিভিশন। আপনার এখানে যেভাবে যেভাবে আছে আপনার যে মার্কস, আপনি কত পরীক্ষা দিয়েছেন কত পেয়েছেন, বর্তমান সময়ের মার্কসটা একটু ডিফার করতে পারে, ডিফার করে জেনারেলি আমি যতটুকু জানি। তো আপনার অপটেন মার্কটা দেবেন, পার্সেন্টেজ দেবেন, কোন ডিভিশন আপনি পেয়েছেন সেটা দেবেন। এবার আসুন অপশান বিতে, যেখানে কোয়ালিফিকেশন নাম্বার 2, এখানে কোয়ালিফিকেশানে বলছে 12th স্ট্যান্ডার্ড ও ইকুইভ্যালেন্ট ডিপ্লোমা। যদি মাধ্যমিক করার পর কেউ যদি ডিপ্লোমা করে থাকেন তাহলে ডিপ্লোমাটা দেবেন, বা যদি কেউ 12 করে থাকেন 12টা দেবেন। যদি ডিপ্লোমা করে থাকেন সেই আপনি কোন ইউনিভার্সিটি থেকে করেছেন, কিসে ডিপ্লোমা করেছেন সেই ডিটেলসগুলো দেবেন। আর যদি 12 করে থাকেন মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকেন তাহলে সেই সেম বোর্ডটা লিখবে, এখানে লিখবেন, লিখে সেরে উপরে যেভাবে আমরা দিয়েছি মাধ্যমিকের ক্ষেত্রে সেমভাবে এখানে এই জিনিসটা দিতে হবে। ইয়ার অফ পাসিং ইট ইজ 2002, ইট ইজ 2002 ইয়ার অফ পাসিং। পার্সেন্টেজ আমি চাই, যদি সিজিপিএ ওজিপিএ বা জিপিএ থাকে, এক এক বোর্ডের ক্ষেত্রে এক এক রকম, আইসিএসির ক্ষেত্রে এক এক রকম, সিবিএসির ক্ষেত্রে একরকম, টিবিএসির ক্ষেত্রে একরকম। তো যে বোর্ড যেভাবে যে প্যাটার্নে আপনাকে পার্সেন্টেজ প্রোভাইড করছে বা সিজিপিএ ওজিপিএ বা জিপিএ প্রোভাইড করছে, গ্রেড প্রোভাইড করছে, সেই হিসাবে কিন্তু আপনি এখানে টেস্টগুলো মানে পুট করবেন। তো 1000-এর মধ্যে পরীক্ষা ছিল 616, 61.67% ফার্স্ট, ঠিক আছে।
এবার দেখুন নেম অফ দ্য কোয়ালিফিকেশন নাম্বার 3, কোয়ালিফিকেশন নাম্বার 3তে আপনাকে জিজ্ঞেস করছে এখানে আপনি কি করেছেন। দেখুন আপনি মাধ্যমিক দিয়েছেন, 12 দিয়েছেন, এখানে এলডিসি পরীক্ষাটার জন্য মাধ্যমিক লেভেল অবধি আপনার ডিটেলস চাওয়া হয়েছে, মানে মাধ্যমিক লেভেল অবধি ন্যূনতম যোগ্যতা চাওয়া হয়েছে। এর বেশি যদি আপনি করে থাকেন সেটাও আপনি প্রোভাইড করতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। যেমন আমার ক্ষেত্রে যে ক্যান্ডিডেট আছে উনি ব্যাচেলার অফ আর্টস আন্ডার ত্রিপুরা ইউনিভার্সিটি, নেম অফ দ্য ইনস্টিটিউশন এমবিবি কলেজ, পারলে পুরো নামটা লিখে দেবেন, ইয়ার অফ পাসিং 2007, এখানে পার্সেন্টেজ, ইয়ার অফ পার্সেন্টেজ এসছে, পার্সেন্টেজটা যেটা এসছে আউট অফ 500, সিকিউরড মার্ক ওয়াজ 2 to 3, তো গ্রেড এখানে সেকেন্ড, পাস আমরা লিখে দিই। এবার হাইয়েস্ট কোয়ালিফিকেশন যদি আপনার কোনো এর থেকে যদি আপনার কোনো যদি বেশি হায়ার লেভেলে কোনো কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে আপনি সেটাকে এখানে উল্লেখ করবেন। এখানে নেম অফ দ্য কোয়ালিফিকেশন যা আছে সেটা উল্লেখ করবেন, ওই যে বোর্ড থেকে আপনি করেছেন সেটা উল্লেখ করবেন, নেম অফ দ্য ইনস্টিটিউশন উল্লেখ করবেন, ইয়ার অফ পাসিং উল্লেখ করবেন, ঠিক আছে, এগুলো উল্লেখ করে আপনি লিখবেন। এবার আসুন পয়েন্ট নাম্বার ইতে, কোয়ালিফিকেশন ইন কম্পিউটার। কোয়ালিফিকেশন ইন কম্পিউটার যদি আপনার কী করে থাকে, মানে আপনি যদি বিসিএ হন, এমসিএ হন, তাহলে আপনি এখানে বিসিএ বা এমসিএ লিখতে পারেন, আপনার পার্সেন্টেজ কত পেয়েছেন সেটা লিখতে পারেন। আর যদি মনে করেন যারা আপনি কোয়ালিফিকেশনগুলো আপনি লিখবেন, যেমন ডিসিএ, জেনারেলি ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ডিসিএতে যদি কোনো পার্সেন্টেজ থাকে পার্সেন্টেজটা লিখে দিন, আর ডিসিএ পরীক্ষা যদি পার্সেন্টেজ না থাকে পার্সেন্টেজটা লিখবেন না। আপনার যদি যেমন জেনারেলি ডিসিএ পরীক্ষা দিচ্ছে, একটা পরীক্ষা দিয়ে পাস করেছেন, তো ওখানে আপনার যদি পার্সেন্টেজ থাকে, যেমন আমার ক্ষেত্রে আমার ক্যান্ডিডেটে 55% পেয়েছে, 55% উল্লেখ করেছি। এরপর যে কোয়ালিফিকেশান আছে সেটা আমি জাস্ট অ্যাজ অ্যান এডিশনাল ইনফরমেশন আমি লিখে দিলাম এমএস অফিস, বাট এটা কোনো পার্সেন্টেজ নেই, ঠিক আছে। আমি এখানে কোয়ালিফিকেশান ইন কম্পিউটার আমি এটা লিখেছি। টাইপিং স্পিড ইন কম্পিউটার, আপনাকে টাইপিং স্পিড ইন কম্পিউটারে যেটা আছে সেটাকে আপনাকে উল্লেখ করতে হবে। এখানে স্পিড কত আছে সেটা উল্লেখ করতে হবে না, বাট আপনাকে স্টেজটা উল্লেখ করতে হবে। দ্যাট মিনস আপনি কি বিগিনার কন্ডিশনে আছেন, নাকি অল্টারনেটিভ কন্ডিশনে আছেন, নাকি এক্সপার্ট কন্ডিশনে আছেন। তো বিগিনার আর অল্টারনেটিভ এটার মধ্যে পার্থক্য হচ্ছে কি, আপনি বিগিনার মানে আপনি মাত্র শুরু করেছেন, অল্টারনেটিভ বা ইন্টারমিডিয়েট যাকে বলে আপনি মধ্যবর্তী স্তরে আছেন, এক্সপার্ট যাকে বলে আপনি মানে ধুরন্ধর হয়ে গেছেন। তো এই ক্ষেত্রে অন অ্যান অ্যাভারেজ যেটা থাকে, যেমন আমার ক্যান্ডিডেট যে আছে সে অল্টারনেটিভ স্টেজে আছে, দ্যাট মিনস আমি অল্টারনেটিভ এখানে উল্লেখ করেছি। ল্যাঙ্গুয়েজেস নোন বেঙ্গলি, ইংলিশ। এখানে যদি কেউ মানে কোনো অ্যাসপিরেন্ট যারা আছেন তাদের যদি ককবরক জানা থাকে ককবরকটা লিখে দেবেন, হিন্দি যদি জানা থাকে হিন্দিটা লিখে দেবেন, জাস্ট অ্যাজ অ্যান এডিশনাল ইনফরমেশন ইট উইল বি রেকর্ডেড হিয়ার। জাস্ট লিখলেন, লিখে সেরে আপনি সেভ এন্ড নেক্সট দিন, সেভ এন্ড নেক্সট দিয়ে দেখুন আমার কোয়ালিফিকেশন ডিটেলসগুলো পুরোপুরি এখানে সেভ হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি যাচ্ছি নেক্সট পড়াও। নেক্সট পড়াও এখানে কি আছে, সেলফ ডিক্লারেশন। এখানে আপনার কি হতে হবে, এখানে আপনার একটা সাদা কাগজে আপনার একটা সিগনেচার দিন, আপনার একটা সিগনেচার দিয়ে ওটাকে স্ক্যান করতে হবে, স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। খেয়াল রাখবেন আপনি যেটা স্ক্যান করবেন সাদা কাগজ আপনার সিগনেচারটা, এটা ডেফিনেটলি জেপিইজি অর জেপিজি ফরম্যাটে হতে হবে। এটা সাইজ কোনো রকমভাবে 100 KB এক্সিড করা যাবে না, এবং এটার ডাইমেনশনটা যেটা আছে 3.5 বাই 4.5 হতে হবে, ঠিক আছে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন। ব্যাকগ্রাউন্ড প্রেফারেবলি হোয়াইট, সাদা কাগজ এই কারণেই বলেছি, ব্যাকগ্রাউন্ড প্রেফারেবলি হোয়াইট, ক্যান্ডিডেটস মাস্ট বি ফেসিং ফরওয়ার্ড টু দ্য ক্যামেরা। এটা হচ্ছে ফটোর ক্ষেত্রে, ফটোর ক্ষেত্রে ক্যান্ডিডেটস মাস্ট বি ফেসিং ফরওয়ার্ড টু দ্য ক্যামেরা, মানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আপনাকে ফটো তুলতে হবে। ফেসিয়াল এরিয়া মাস্ট নট বি লেস দ্যান 50% অফ দ্য ফটোগ্রাফ। দ্যাট মিনস এটা যাতে না হয় যে আপনি ফটোটা তুলেছেন শুধু আপনার চেহারাটা দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড কিছুই দেখা যাচ্ছে না, আপনার ঘাড়, আপনার মানে বাকি যে পেরিফেরিটা আছে আপনার কিছুই দেখা যাচ্ছে না, শুধু চেহারাটা দেখা যাচ্ছে, তাহলে কিন্তু হবে না, এটা ডিসকার্ড হয়ে যাবে। তো আপনি এমনভাবেই মানে জিনিসটা দেখবেন, সেইভাবে ফটোটা তুলবেন। সিগনেচারের ক্ষেত্রেও সেম, ওটাও জেপিজি আর জেপিজি ফরম্যাটে হতে হবে। 60 KB বেশি মানে হলে চলবে না। 3.5 বাই 1.5 সেন্টিমিটারে, ব্যাকগ্রাউন্ড মাস্ট বি হোয়াইট, সাদা কাগজে আপনি মানে সই দেবেন। এখানে আমি ভুল বলেছিলাম, এখানে অ্যাকচুয়ালি ফটোর কেসটা আমি বলেছিলাম, আমি সিগনেচারের কেস ভেবে বলে ফেলেছিলাম। তো এখানে সিগনেচারের ক্ষেত্রে দেখুন ব্যাকগ্রাউন্ড মাস্ট বি হোয়াইট, সিগনেচার মাস্ট বি ইন ফুল। এখানে ইনিশিয়াল দিলে কাজ হবে না, সিগনেচারটা ফুল হতে হবে। দ্যাট মিনস আপনার নাম রূপক পাল, আপনাকে কিন্তু পরিষ্কার খাতার মধ্যে রূপক পাল লিখতে হবে। আপনি যদি রূপক পাল আর পল এমনভাবে লিখে দিন তাহলে হবে না, ঠিক আছে। তো
এখানে প্রেফার্ড ইঙ্ক কালার ফর সিগনেচার শুড বি ব্লু, মানে আপনি যে কালি দিয়ে এটাকে মানে কাগজের মধ্যে লিখে স্ক্যান করবেন সেটা ব্ল্যাক থেকে ব্লু কালার বেশি প্রেফারেবল বলে এখানে উল্লেখ করা আছে। সুতরাং নীল কালি দিয়ে সাদা কাগজে লিখবেন, সেটাকে লিখে সুন্দর করে সিগনেচার করে, ফুল নেম সিগনেচার করে, ইনিশিয়াল না ফুল নেম সিগনেচার করে সেটাকে স্ক্যান করতে হবে। খেয়াল রাখতে হবে যেটাতে 60 KB বেশি না হয় এবং ডাইমেনশনটা 3.5/1.5 বেশি না হয়। এবং এই জিনিসটা করার জন্য আপনারা ডাইমেনশন এবং মেমোরি এবং কি ফরম্যাটে পেইন্ট মানে এটাকে সেভ করতে হবে। এটার জন্য বেস্ট হচ্ছে যে আমাদের মানে অটোমেটিক আমাদের সিস্টেমে আছে যে জিনিসটা পেইন্ট, আমরা পেইন্ট বলে যেটা মানে জানি, এই পেইন্ট বলে যেটা আছে সেটার মধ্যে আপনারা যথারীতি এটা দিয়ে আপনারা এই জিনিসটা যথারীতি আপনার মানে সুবিধা মতো আপনি এটা সেভ করতে পারেন। আমি এখানে আমার যে কেস আছে, আমার কেসের জন্য আমি অলরেডি ফটো সেভ করে রেখেছি, আমি ফটোটা আপলোড করব। দেখুন আমি এখানে কোনো ডামি, যেহেতু আমি ডামি বলেছি সেহেতু আমি কোনো কিছু করছি না, আমি জাস্ট আপনার দেখানোর জন্য দেখাচ্ছি। দেখুন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ক্যামেরা ফেসিং ফটো, অ্যান্ড ইট ইজ নট মোর দেন 100 KB, অ্যান্ড দ্য ডাইমেনশন ইজ অলসো that means adhering to the norms that it has been given here, 3.5 by 4.5 centimeter. এখন এখানে কোন জায়গায় আমি আছি, আগরতলা, ডেট অটোমেটিক্যালি আমার ডেটটা ধরছে এখানে। এবার সিগনেচারটা ধরুন, আমি সেম জেনারেলি একটা ডামি সিগনেচার এখানে করছি, যেখানে ফুল নেম লেখা আছে, আপনারা হয়তো এখানে দেখছেন না ব্লার আসছে, একটা ডামি সিগনেচার আমি এখানে দিয়েছি। এবার হচ্ছে মেন জিনিসটা খেয়াল রাখবেন, খুবই ইম্পর্টেন্ট সেকশন, প্রেফার্ড সেন্টার অফ এক্সামিনেশন, আপনি কোথায় পরীক্ষাটা দিতে চান। যেহেতু এই যে ভদ্রলোক রূপক পাল উনি ওয়েস্ট ত্রিপুরাতে বিলং করেন, উনি চাইছেন যে ওয়েস্ট ত্রিপুরাতেই পরীক্ষাটা দেবেন। দ্যাটস ওয়াই হি হ্যাজ সিলেক্টেড ওয়েস্ট ত্রিপুরা অ্যাজ দ্য প্রেফার্ড ডিস্ট্রিক্ট অ্যান্ড সদর অ্যাজ দ্য প্রেফার্ড সাব ডিভিশন। আপনি যদি ধলাই ডিস্ট্রিক্টের হয়ে থাকেন আপনি ধলাই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ধলাই ডিস্ট্রিক্টের মধ্যে আপনি এবার কমলপুর হতে পারেন, আপনি আমবাসা হতে পারেন, গন্ডাছড়া হতে পারেন, লংতরাই ভ্যালি হতে পারেন। আপনি যে সাব ডিভিশনের হবেন সেই সাব ডিভিশন আপনি ওখানে এক্সামিনেশন সেন্টার থাকবে, আপনি আপনার জায়গাতেই পরীক্ষা লিখতে পারবেন, সেই অপশানটা আপনাকে এখানে দেওয়া হয়েছে। তো সুতরাং খুব মানে কেয়ারফুলি এই অপশানটা সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পরে সেভ অ্যান্ড নেক্সট দেবেন। এবার আপনাকে বলছি কি, ইউ আর অ্যাবাউট টু সাবমিট ইউর অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ গ্রুপ সি লোয়ার ডিভিশন ক্লার্ক। আপনি মোটামুটি লাস্ট ধাপে চলে এসেছেন, এখানে আপনাকে এবার আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করতে বলা হচ্ছে। ইফ ইউ ওয়ান্ট টু রিভিউ ইউর অ্যাপ্লিকেশন বিফোর প্রসিডিং ফর পেমেন্ট প্লিজ ক্লিক ক্যান্সেল অ্যান্ড রিভিউ দ্য অ্যাপ্লিকেশন। বলছে আমরা যদি ওকে প্রেস করি, ওকে প্রেস করার পর ডাইরেক্টলি আমরা পেমেন্ট গেটওয়েতে চলে যাব, যেখানে আমাদের পয়সা দিয়ে এটাকে ফাইনাল সাবমিশন করতে হবে। আর যদি মনে করি যে না ঠিক আছে আমি আরেকবার রিভিউ করব, আমি ক্যান্সেল টিপ দিয়ে আমি ব্যাক যেতে পারি, ব্যাক গিয়ে সেরে আমার ডিটেলসগুলো আরেকবার দেখতে পারি, দেখে সেরে তারপর ওটাকে আমি ফাইনাল করে তারপর পেমেন্ট অপশানে যেতে পারি। ঠিক আছে, তো আপনারা অ্যাজ সাজেস্টেড আমি যেটা বলতে চাইছি, আপনারা বারবার পার্সোনাল ইনফরমেশনগুলো ভালো করে দেখে নিন ফাইন্যান্স সাবমিশনের আগে। কোনো তাড়াহুড়ো নেই, 30শে জানুয়ারি অবধি বোধ সময় আছে, তো 31শে জানুয়ারি বা 30শে জানুয়ারি অবধি আপনারা দেখে নিন, দেখে সেরে তারপর একদম কনফার্ম হয়ে তারপরে ওকে বাটনে টিপ দেবেন। ঠিক আছে, আমি এখানে শিওর মোটামুটি, আমি ওকে বাটনে টিপ দিচ্ছি। ওকে বাটনে টিপ দেওয়ার পর আমাকে এখানে দেখাচ্ছে ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ গ্রুপ সি। আমি সাকসেসফুলি সাবমিট করেছি অ্যাপ্লিকেশনটা, অ্যান্ড ইউর রেজিস্ট্রেশন নাম্বার ইজ JRBT সো নাম্বার, একটা নাম্বার জেনারেট হয়েছে আমার এই অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে। ডু ইউ ওয়ান্ট টু প্রসিড ফর মেকিং পেমেন্ট টু ফাইনালি অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। আমাকে জিজ্ঞেস করছে আপনি কি পয়সা দেওয়ার জন্য তৈরি কিনা। যথারীতি আমি তৈরি, আমি ওকেতে প্রেস করলাম। দেখুন আমি একটা একটা করে পার্সোনাল ইনফরমেশন দিয়েছিলাম, কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়েছিলাম, কোয়ালিফিকেশন দিয়েছিলাম, সেলফ ডিক্লারেশন করেছি। এবার আমি পেমেন্ট গেটওয়েতে এসেছি। যেহেতু আমি আমার ক্যাটাগরি ইউআর সিলেক্ট করেছি, ফি এসছে 300 টাকা, সাবচার্জ অ্যান্ড জিএসটি এসছে 11 টাকা 80 পয়সা। ঠিক আছে, তাহলে টোটাল আমাকে পে করতে হবে 311 টাকা 80 পয়সা। আমি এখন মেক পেমেন্টে প্রেস করব। মেক পেমেন্টে প্রেস করার পর আমাকে এখানে এসছে, আমার মোবাইল নাম্বারটা যথারীতি শো করছে, আমার ইমেল আইডি শো করছে, এখানে আমার 311 টাকা দিতে হচ্ছে। এবার হচ্ছে অপশানটা আপনি কিভাবে পে করবেন। আপনি এখানে পে করতে পারেন নেট ব্যাঙ্কিং দিয়ে, যাদের ইন্টারনেট ব্যাঙ্কিং আছে ইন্টারনেট ব্যাঙ্কিং দিয়ে পে করবেন। যদি কারোর কাছে ইন্টারনেট ব্যাঙ্কিং থেকে না থাকে তাহলে আপনি এখানে ইউপিআই মোড দিয়ে পেমেন্ট করতে পারেন, বা আপনি যে কোনো কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন। জেনারেলি অন অ্যান অ্যাভারেজ ম্যাক্সিমাম লোকের কাছে কার্ড নাম্বার আছে, কার্ড নাম্বার দিয়ে পে করতে চায়।
তো এখানে আপনার 16 ডিজিটের যে কার্ড নাম্বার আছে কার্ড নাম্বারটা দেবেন। কার্ড নাম্বারের পেছনে দেখবেন 3 ডিজিটের একটা সিভিভি নাম্বার আছে। হ্যাঁ, তো কার্ড নাম্বারের মধ্যে আরেকটা জিনিস আছে, কার্ড নাম্বারের আপনার কার্ড নাম্বারটা দিলেন, তো 16 নম্বরের কার্ড নাম্বার দিলেন, তারপরে একটা এক্সপায়ারি ডেট আছে, দেখবেন একটা ফিউচার ডেট আছে যেখানে এক্সপায়ারি হচ্ছে কার্ডটা। তো ওই ডেটটা দেবেন। এখানে পুরো ইয়ারটা দিতে লাগে না, মান্থ মান্থ, যেমন মান্থ আর ইয়ারটা দিলে হয়। কার্ড হোল্ডার্স নেম আপনার নামটা দেবেন, সিভিভি নাম্বার, কার্ডটা ঠিক পেছন দিকে দেখবেন 3 ডিজিটের একটা সিভিভি নাম্বার আছে, ওই সিভিভি নাম্বারটা দিতে হবে। প্রেফারেবলি রিমেম্বার কার্ড এই অপশানটা তুলে দেবেন, এটা দরকার নেই আপনার রিমেম্বার করার। কোনো মানে এই ধরনের সিগনিফিক্যান্ট এবং সিক্রেট ইনফরমেশনগুলো রিমেম্বার করার কোনো মানেই হয় না কোনো একটা ইস্যুতে। তো আপনি এই জিনিসগুলো দিয়ে পেতে ক্লিক করবেন। প্লেতে ক্লিক করার পর যে পেমেন্ট গেটওয়ে থ্রুতে আপনাকে তখন সেম পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে, আপনার ব্যাংকের ওয়েবসাইটে নিয়ে যাবে। তারপর আপনার বাকি ডিটেলসগুলো দেওয়ার পর হয়তো বা এটিএম পিন চাইতে পারে। এই ডিটেলসটা আমি এখানে আর দেখাচ্ছি না যেহেতু সিক্রেট ইনফরমেশন। তো আপনি সেখানে ওটিপি বা বাকি জিনিসগুলো দিয়ে, এগুলো নর্মাল প্রসেস। তারপর আপনি পেমেন্ট শেষ করবেন। যখন আপনি পেমেন্ট শেষ করবেন তখন দেখবেন আপনি ভিউ অ্যাপ্লিকেশনে চলে গেছেন। অ্যাপ্লিকেশনে যখন যাবেন তখন দেখবেন সেখানে আপনার অ্যাপ্লিকেশন জেনারেট হয়ে গেছে, একটা ফুল ফর্ম যেখানে আপনার সমস্ত ডিটেলস আপনার যেটা একে 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 করে এখানে প্রোভাইড করেছেন সব কিছু একটা কনসোলিডেটেড ফর্মে দেখাচ্ছে, আপনার ফটো দেখাচ্ছে, নিচে সিগনেচার দেখাচ্ছে। এই অ্যাপ্লিকেশনটা আপনি এখানে দেখতে পারবেন। যথারীতি অ্যাপ্লিকেশনটা সাবমিট করার পর আপনি এখানে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, আপনি এখানে ডাউনলোড করতে পারবেন। আর যখন অ্যাডমিট কার্ড জেনারেট হবে অ্যাডমিট কার্ড এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে প্রসপেক্টাস আছে, প্রসপেক্টাসটা ডাউনলোড করতে পারবেন। বিভিন্ন নোটিফিকেশান আছে, এই এক্সামের যদি কোনো নোটিফিকেশান থাকে ওটা ডাউনলোড করতে পারবেন। সিলেবাসটা ডাউনলোড করতে পারবেন। আপনি তো অ্যাপ্লাই করছেনই, সেটা এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, তো দ্যাটস অল বন্ধুরা, আপনারা এখানে গিয়ে সেরে এই জিনিসটা করতে পারেন। প্লাস আমি যেটা প্রথমে বলেছিলাম, আমি অ্যাপ্লাইড বাট পেমেন্ট পেন্ডিং, আমি এখনও পেমেন্ট করিনি, যার কারণে আমাকে এখানে এই অপশানটা দেখাচ্ছে। যথারীতি আপনারা আরেকটা অপশান আছে যে গ্রুপ ডির জন্য, যেটা গ্রুপ ডির জন্য আপনাদের সেপারেটলি মানে অ্যাপ্লাই করতে হবে, এখানে অ্যাপ্লাই করবেন। তো আপনি যখন পেমেন্ট বা বাকি সব কিছু দেখাবেন তখন এখানে অ্যাকনোলেজমেন্ট স্লিপ জেনারেট হবে, যেখানে আপনার পেমেন্ট যে করেছেন পেমেন্ট স্লিপ জেনারেট হবে। পেমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবেন। তারপর আপনার অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন এখানে গিয়ে। ঠিক আছে, আর যখন অ্যাডমিট কার্ড জেনারেট হবে অ্যাডমিট কার্ডের লিঙ্কটা এখানে প্রোভাইড করা হবে, অ্যাডমিট কার্ডটাও এখান থেকে মানে প্রিন্ট করতে পারবেন। তো দ্যাটস ইট। আপনারা ধীরে ধীরে তাহলে অ্যাপ্লাই করা শুরু করে দিন। এটা আজকে আমার মনে হয়েছিল আপনাদের এটা জিনিসটা দেখাই, তো ফলো করুন। আর যদি কোনো সমস্যা ফেস করেন তাহলে ডাইরেক্টলি আমাদের পেজে বা চ্যানেলে আমাকে জানাতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বারে আমাকে জানাতে পারেন যে কোনো ব্যাপারে, পরীক্ষার প্রিপারেশনের ব্যাপারে। ঠিক আছে, ধন্যবাদ, চলি, ভালো থাকবেন।